ওয়াসফিয়া নাজরিন বাংলাদেশের আন্তর্জাতিকভাবে স্বীকৃতপ্রাপ্ত পর্বতারোহী, অভিযাত্রী, পরিবেশ কর্মী এবং সমাজকর্মী। তিনি বাংলাদেশের নারীর ক্ষমতায়নে অন্যতম অনুপ্রেরণাদায়ী মুখ। তিনি বিশ্বের সর্বোচ্চ দ্বিতীয় শৃঙ্গ K2 আরোহণকারী, বাংলাদেশের প্রথম নারী এবং বাঙালি। তিনি 7টি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ 7 সামিট আরোহণকারীর প্রথম বাংলাদেশি এবং প্রথম বাঙালি। 2012 সালে এভারেস্ট জয়কারী নারী। তিনি তার এই জয় বাংলাদেশের নারীদের জন্য উৎসর্গ করেছেন। আমাদের নারীরা কোথায় না কোথায় চলে গেছেন বলেন। সর্বোচ্চ শৃঙ্গগুলো, সর্বোচ্চ পর্বতগুলো তারা সেখানে উঠে বাংলাদেশের ঝান্ডা লাগিয়ে দিচ্ছেন। সো আমাদের নারীরা পারে না এমন কিছু নেই। বিশ্বের সর্বক্ষেত্রে তাদের পদচারণা। ঠিক তেমনি আজকে আমাদের যিনি অতিথি আজকে তিনিও একজন নারী। তিনি একজন সফল নারী উদ্যোক্তা। তিনি মুক্তি খন্দকার। তার ব্যাপারে অনেক কথা হবে, তার জানা অজানা অনেক কথা আমরা জানবো। পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্প অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি রোমানা শিকদার এবং আমার সঙ্গে আছেন সেই নারী যিনি একাধারে একজন শেফ, রন্ধনশিল্পী, উদ্যোক্তা এবং প্রশিক্ষক। তার বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গেই থাকুন। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। কেমন? জি, আলহামদুলিল্লাহ। আপু, আমি তো আমার মতো করে বললাম, আপনি আপনার নাম এবং কি কি করেন ওইটা একটু আমার দর্শকদের বলবেন। আসসালামু আলাইকুম, আমি মুক্তি খন্দকার। আমি একজন উদ্যোক্তা এবং রন্ধনশিল্পী এবং পাশাপাশি আমি একজন শেফ এবং আমি ট্রেনার। আমি বর্তমানে স্টুডেন্টদেরকে প্রশিক্ষণ দিচ্ছি রান্নার উপরে। চমৎকার। আপু, আপনার জন্ম এবং বেড়ে ওঠা কোন এলাকায় এটা একটু যদি বলতেন। আমার জন্ম কুষ্টিয়াতে। আচ্ছা। কুষ্টিয়া শহরের মানে শিলাইদহ গ্রামে। রবীন্দ্রনাথকে তো সবাই চিনে। রবীন্দ্রনাথের বাড়ির পাশেই আমার বাড়ি, শিলাইদহ থেকে। বাহ, চমৎকার। শিলাইদহের একজন আমাদের বিশ্বকবির বাড়ির আশেপাশেই আছেন। চমৎকার বিষয়টা। আপু, আপনার কি ছোটবেলা থেকে মনে হতো যে আপনি নিজ নামে পরিচিত হবেন? এরকম কি ছিল যে আমি বড় হয়ে সবাই আমার নিজের নামে চিনবে? এরকম কি ছিল কোনো ব্যাপার? ছোটবেলা থেকে ইচ্ছা ছিল নিজের কিছু করার। তারপরে আস্তে আস্তে যখন এই সুযোগটা এসেছে তখন আমি কাজে লাগিয়েছি যে আমার নিজের একটা পরিচয়। আমি কারোর বউ, কারোর মা, কারোর অন্যান্য কারোর পরিচয় তো আছে, এটা থাকবে। পাশাপাশি আমি মুক্তি খন্দকার, এই পরিচয়েও যে কেউ আমাকে চিনবে এটা আমার জন্য অনেক বড় পাওয়া। চমৎকার, চমৎকার। আমরা প্রত্যেকটা নারী চাই স্বনামে পরিচিত হতে। কারণ ছোটবেলায় কিন্তু আমার বাবা মারা কিন্তু আমাদের জন্য একটা খাসি কোরবানি দিয়ে নাম কিন্তু রেখেছেন। তো কেন নয়, সেই নামে আমরা কেন পরিচিত হব না, তাই না? জি, অবশ্যই, সেটা তো আমাদের প্রথম পরিচয়। রাইট। আপু, এবার একটু বলবেন যে আপনি কবে থেকে, কত সাল থেকে এই উদ্যোগটা নিয়েছেন? আপু, আমি 2020 সালে বাংলাদেশে যখন করোনা শুরু হয় তখন আমরা সবাই ঘরবন্দি ছিলাম। সেই সময়টাতে আমার মানে ঘরবন্দি লাগতো। তখন আমি দেখি যে আমার পাশে আমার খুব ক্লোজ এক বোন খাবারের ছবি তুলে ফেসবুকে দিয়েছে। সেটা দেখার পর থেকে আমার আগ্রহ হলো, আমিও তো অনেক ভালো রান্না করি। ছোটবেলা থেকেই রান্না করতে আমার ভালো লাগতো। আচ্ছা। তা আমি যদি এমন কোন ছবি তুলে পোস্ট দিই কি, আর একটা গ্রুপের নারী উদ্যোক্তারা আপনার বিভিন্ন, শুধু রান্না না, ফেসবুকের মাধ্যমে আপনার পোশাক, মানে যে যে ধরনের কাজ নিয়ে, পণ্য নিয়ে কাজ করে, তখন আমার হাজবেন্ড আমাকে বলে তোমাকে একটা পেজ খুলে দিই, তুমি ফুড নিয়ে কাজ, ফুডের ছবিগুলো দাও আর অনলাইনে ফুড করো। তখন থেকেই আমি অনলাইনে পেজ খোলার সাথে সাথে আমার ফুডের পোস্ট দেওয়ার সাথে সাথেই আপু আমি অনেক সাড়া পাই। তার থেকেই আমার আগ্রহ হয় এবং আমি বিভিন্ন কোর্স ইনস্টিটিউটের সাথে পরিচিত হই, বিভিন্ন জায়গায় মেলা করি, বিভিন্ন সংস্থার সাথে যুক্ত হই। এভাবেই আস্তে আস্তে আমি আমার স্কিলগুলো ডেভেলপমেন্ট, আমি একাডেমিক
শিক্ষাগুলো অর্জন করতে থাকি, এভাবেই আমার স্কিলগুলো আচ্ছা, আমি আচ্ছা। ডেভেলপমেন্ট করতে থাকি। চমৎকার চমৎকার। আপু নিজেই 2020 সালে মানে করোনাকালীন সময় আসলে আমরা অনেক উদ্যোক্তা পেয়েছি, এবং সবচেয়ে বেস্ট পয়েন্ট হচ্ছে আপুর হাজবেন্ড তাকে পেজ খুলে দিয়েছে, যেখানে হাজবেন্ডরা একটু বাধা দেয় সেখানে আপুর আপুর গল্পটা একদমই ভিন্ন। আপুর হাজবেন্ড নিজের ইচ্ছায় একটা পেজ খুলে দিয়েছে, তিনি উৎসাহিত হয়ে বলেছেন যে তুমি ভালো রান্না করো, তুমি কেন না একটা পেজ খুলে সেখানে ছবি পোস্ট করো। সো ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি চমৎকার একজন মানুষ, বুঝতেই পারছি। আপু এবার একটু বলেন যে আমরা তো আপনি বলেই দিয়েছেন যে আপনি অনেক ট্রেনিং করেছেন, জি। তো আপনার কি মনে হয় একজন নতুন উদ্যোক্তার জন্য এরকম প্রশিক্ষণ নেওয়া কতটা জরুরি? আমি বলবো অবশ্যই একজন নতুন উদ্যোক্তাকে প্রশিক্ষণ নিতে হবে, কারণ আমরা যখন ট্রেনিং করতে যাব তখন আমরা একাডেমিক অনেক শিক্ষাগুলো নিতে পারবো, আচ্ছা। এগুলা আমরা জানবো না। যেমন উদ্যোক্তা হইতে গেলে আমাদের ঝুঁকি নিতে হবে। আমি কিন্তু উদ্যোক্তা ট্রেনিং করেছি, আচ্ছা। তারপর ডিজিটাল মার্কেটিং ট্রেনিং করেছি, আচ্ছা। উদ্যোক্তাদের জন্য ফুড ফটোগ্রাফি ট্রেনিং করতে হবে, আচ্ছা, আচ্ছা। বিভিন্ন ধরনের ট্রেনিং ওদের সাথে যুক্ত। আর একাডেমিক যে শিক্ষাগুলো নিবে তখন সে ফুড হাইজিন মানে হাইজিন মেনটেন হ্যাঁ, করে, হ্যাঁ, হ্যাঁ। মানে কিভাবে food খাবার processing করতে হবে, সংরক্ষণ, হ্যাঁ, হ্যাঁ, কি হ্যাঁ। কোন বক্সে কত তাপমাত্রায় আচ্ছা, সঠিক আচ্ছা। পদ্ধতিতে খাবার কাস্টমারের হাতে পৌঁছাই দিতে পারবে। এবং বাসাতেও বাচ্চাদের জন্য যখন খাবার, আমি যেমন এখন রান্নাঘরে ঢুকলেই আমার মাথায় থাকে আমার চুল খোলা থাকা যাবে না, হাইজিন মেনটেন করে আমার বাচ্চাদের সামনে আমি খাবারটা পরিবেশন করব, ঠিক ওই তখন থেকে তাদেরও কাস্টমারের কথা চিন্তা থাকবে। আচ্ছা আচ্ছা, চমৎকার কথা বলেছেন যে আপনি যদি প্রশিক্ষণ নেন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন, যেটা আমরা সাধারণ যখন ঘরের জন্য রান্না করি আমরা অত কিছু মেনটেন করি না। হয়তো অনেক সময় খোলা চুলে আমরা রান্নাঘরে চলে যাই, চা বানাচ্ছি, তরকারি বানাচ্ছি, অনেক সময় আমাদের খাবারের মধ্যে কিন্তু চুলও পাওয়া যায়। সো এটা প্রায় ঘরের কাহিনী, যে কাহারি ঘর ঘর কি, প্রত্যেক ঘরেই কিন্তু দেখা যায় যে ভাতের মধ্যে নয়তো তরকারির মধ্যে চুল পাওয়া যায়। সো আপনি যখন হচ্ছে বাণিজ্যিকভাবে কাজ করবেন তখন অবশ্যই এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে, এবং এই কারণে ট্রেডিং এর বিকল্প কিছু নেই। কারণ পিপি ছাড়া রান্নাঘর মানে কিচেনে প্রবেশ করাই যাবে না আমাদেরকে, এটা আমাকে অবশ্যই মেনটেন করতে হবে। চমৎকার, মানে তার মানে বোঝাই যাচ্ছে যে মুক্তি খদ্দকার আপু খুব ভালো মেনটেন করে, যে পিপি ছাড়া, কারণ তার মুখ দিয়ে দেখেন আমি এতগুলো অনুষ্ঠান করেছি এরকম অনেকেই এসছে কিন্তু কেউ কিন্তু এইভাবে বলেনি যতটা হাইজিন মুক্তি আপু মেনটেন করছে। আপু এবার একটু বলবেন যে আপনি বাংলাদেশের মানে কোথায় কোথায় আছে, একটু সরকারিভাবে ট্রেনিং দেয় বা বেসরকারি, একটু যদি বলতেন নামগুলো। বাংলাদেশের সরকারের মধ্যে সব থেকে বড় প্রতিষ্ঠান হচ্ছে NSTTI, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। আচ্ছা। তারপর আমার প্রথম জীবন শুরু মানে প্রথম আপনার এই সেক্টরে কাজ শুরু করি আমি 2020 সালে মিরপুরে ইউসেফ টেকনিক্যাল স্কুল, আচ্ছা। এখানে আছে। তারপর মিরপুরে রংধনু একাডেমি আছে। আচ্ছা আচ্ছা। তারপরে আপনার ট্যুরিজম আছে। আচ্ছা। তারপরে বাংলাদেশ বর্তমানে তো এখন অনেক ইনস্টিটিউট হয়েছে, সরকারি আচ্ছা। বেসরকারি। আবার আপনার এখন তো আমরা এখন আমরা এসএমই ট্রেনিং গুলা করছি। তারপরে আপনার NSD এর আন্ডারে যে আচ্ছা। RTO RPL এগুলা আচ্ছা। আমার মনে হয় নতুন উদ্যোক্তাদের জন্য অনেক ভালো। 3 দিনে 2 দিন পরীক্ষা ক্লাস করবে, 1 দিনে পরীক্ষা, সরকারি সার্টিফিকেট পাবে আচ্ছা, এবং আচ্ছা। অনেক কিছু শিখতে পারবে। চমৎকার। আর এগুলা সম্পূর্ণ ফ্রিতে করতে পারবে, 18 থেকে 45 বছরের আচ্ছা, সবাই আচ্ছা। ফ্রিতে করতে পারবে, তাহলে অনেক বড় সুযোগ আমার। চমৎকার চমৎকার, বুঝতেই পারছেন যে আপু কিন্তু আপনাদের অনেকগুলো ইনস্টিটিউটের নাম বলে দিয়েছেন যেখানে আপনি একদমই বিনা টাকাতে বিনা অর্থে শিখতে পারবেন, এবং সেখান থেকে সার্টিফাইড হলে আপনি সরকারিভাবে সার্টিফাইড হবেন। এবং আপনি কিন্তু আপু আমি যেটা শুনেছি যে ওখান থেকে এককালীন কিছু টাকা নাকি দেওয়া হয়। কোর্স করা শেষে 3 দিনের কোর্স করলে ওরা আসার খরচটাও আপনাকে আরো দিবে, আচ্ছা, আপনি আচ্ছা। উল্টা টাকা পাবেন, সার্টিফিকেট পাবেন। চমৎকার, বুঝতেই পারছেন যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন আপনারা এই ধরনের কর্মশালা যদি নেন আপনাদের কি হচ্ছে, আপনাদের যাতায়াত ভাড়া লাগছে না, আপনাদের খাবার প্রোভাইড করছে, সঙ্গে আপনি যখন কোর্সটা কমপ্লিট করছেন আপনাকে কিন্তু সার্টিফিকেট দিচ্ছে এবং একটা অ্যামাউন্ট কিন্তু আপনাদের দিচ্ছে, সম্মানী দিচ্ছে। হ্যাঁ সম্মানী দিচ্ছেন, যেটা কিন্তু আপনাদের কাজে লাগে, আপনারা সেটা দিয়ে উদ্যোগ শুরু করতে পারেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনারা আপনাদের স্কিলকে অনেক বেশি ডেভেলপমেন্ট করতে পারছেন। আমাদের সময় তো আপু এই সুযোগটা পাই নাই,
আমরা কিন্তু অনেক টাকা খরচ করে কোর্স করেছি। আচ্ছা, কিন্তু আচ্ছা। তখন আমাদের টার্গেটই ছিল এর থেকে ভালো কোথায়, এর থেকে ভালো কোথায়। আচ্ছা আচ্ছা, চমৎকার। আপু নিজেকে এই পরিমাণ পলিশ করেছে, বুঝতেই পারছেন তিনি তো শিখেছেন। তার ওই যে বলে না, বইটিকে যত ধার দিবেন সেটা যত শান করবেন তার ধার তত বাড়বে। তো আপু নিজেকে পলিশ করতে করতে একটা উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছেন। আপু এবার একটু বলবেন যে আপনি শেফ কোর্স করেছেন, এটা আসলে কয় বছরের বা কত দিনের আমি এবং কার আন্ডারে করেছেন? আমি শেফ কোর্স যেটা করেছি 1 বছরের, ডিপ্লোমা ইন কুলিনারি আর্ট ম্যানেজমেন্ট। আচ্ছা। এটা পর্যটন কর্পোরেশন থেকে আচ্ছা, আচ্ছা, জায়গা চমৎকার। ম্যামের আন্ডারে ছিল। তারপর আপনার খলিল ইনস্টিটিউট থেকে আমি একটা পিঠা কম্পিটিশনে ফার্স্ট হয়ে উইনার হিসাবে বাহ। 2.5 লক্ষ টাকার পুরস্কার পেয়ে 6 মাসে। ওয়াও, আপনার প্রফেশনাল শেফ কোর্সটা আমি ফ্রি করেছি। কি পিঠা বানিয়েছিলেন আপু? মুখ পাকন পিঠা আর কুষ্টিয়া অঞ্চলের বিখ্যাত পিঠা জামাইপুলি। বাহ, দুধ পুলি পিঠাটাকেই আপু আমি ফিউশন করে জামাইপুলি নাম দিয়েছিলাম। আচ্ছা, ম্যাডাম আচ্ছা। খেয়েই আমার পিঠাটা এত পছন্দ করেছিল সবাই। আচ্ছা আচ্ছা, তারপরে জয়ী হয়ে গেছে। জয়ী হয়ে আমি 2.5 লক্ষ টাকার পুরস্কার পেয়েছিলাম চমৎকার। কালিনারি। আর ওই বছরই খলিল কালিনারি আর্ট সেন্টারের আপনার স্যার বাংলাদেশে প্রথম খলিল কালিনারি আর্ট সেন্টার উদ্বোধন করেন। আচ্ছা, এবং আচ্ছা। আমি প্রথম স্টুডেন্ট ছিলাম। ওয়াও, চমৎকার। বুঝতেই পারছেন যে আপু পিঠা বানিয়েও যে পুরস্কার জেতা যায় সেটা কিন্তু আপু তার জ্বলন্ত প্রমাণ, এবং 2.5 লক্ষ টাকা পেয়েছেন। তো আপনারা যারা যারা চিন্তা করছেন পিঠা নিয়ে কাজ করবেন, এখনই শুরু করে দিন। আপু আমি অনেক কম্পিটিশনে পুরস্কার পেয়েছি। আচ্ছা। অথবা মাসে মাসে বাঙালি আনাই আমি সেকেন্ড রানার পরে 20,000 টাকা পেয়েছি। বাহ। তারপর এই যে রোজার মধ্যে আমি অনলাইনে শুধু ইফতার প্লেট সেরা ইফতার প্লেট প্রতিদিন সাবমিট করতাম। ইফতারের পরে আমার নেশা ছিল আচ্ছা। ইফতারি প্লেট সাবমিট করতে হবে। কালিনারি গ্রুপ থেকে আমি একটা শাড়ি পুরস্কার হিসাবে পাই, উইনার হই। এবং আরো অনেক দুর্দান্ত, first, দুর্দান্ত। second অনেক জায়গায় ওমেন্স কালিনারি পিঠা প্রতিযোগিতায় আমি সেকেন্ড হয়েছি। আচ্ছা, লায়ন্স ক্লাব পিঠা প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছি। এরকম অসংখ্য পুরস্কার পেয়েছি। মানে চমৎকার। একটা মানুষের ঝুলিতে এত এত পুরস্কার এবং এত এত তার স্বীকৃতি, এত এত তার নাম, মাশাআল্লাহ। আমার মনে হয় এটা শুধুমাত্র উদ্যোক্তার জীবনেই সম্ভব। আমার তো কাজের আগ্রহ আরো বাড়ে যখন দেখি না বাইরে মানুষগুলো আমার থেকে আরো ভালো করছে, তখন মনে হয় আমার লেগেন্সটা কোথায় সেটা আমি সংশোধন করার চেষ্টা করি। এই জন্য নতুন উদ্যোক্তাদেরকেও বলবো আচ্ছা, আপনারা এইভাবে নিজেকে এগিয়ে এগিয়ে নিয়ে যান। নেবেন। চমৎকার। আপু দেখেন, আপুর মধ্যে একটা পজিটিভ ব্যাপার কি, আপু অন্য কেউ ভালো করলে তাকে হিংসা করে না, তার থেকে সে চিন্তা করে যে আমি কেন হলাম না, আমার ল্যাকিংসটা কোথায়, এবং সেটা বের করে সেটাকে সে ইমপ্রুভ করেন। এবং সে নিয়মিত একের পর এক কোর্স করেই যাচ্ছেন। তার স্কিলকে মানে সে এতখানি ডেভেলপ করেছেন এবং এতখানি পলিশ করেছেন যে আমার মনে হয় না আর কেউ মানে হবে এরকম আপুর ধারে কাছে। কারণ যেখানে যাচ্ছেন সেখানে আপু কিন্তু পুরস্কৃত হচ্ছেন, প্রথম দ্বিতীয় তৃতীয়র মধ্যেই আছেন। চমৎকার। আপু একটু বলবেন যে এবার আপনি রন্ধন শিল্পী যেটা বললেন, তো আপনি কি হচ্ছে মানে শেফে আপনার কি, আপনি কোথাও জবে আছেন এরকম শেফ হিসেবে? জি আপু, আমি মানে গত 2 মাস আগে অস্ট্রেলিয়ান একটা প্রজেক্টের সঙ্গে কাজ করেছি, রিসেন্ট সামনেও করব। আর এখন আছি স্কিল কুকিং ইনস্টিটিউটে, ওখানে ট্রেনার হিসাবে আছি। আচ্ছা, আচ্ছা। ওখানে 4 দিনের করে করে কোর্স করাই, ফাস্ট ফুড কোর্স, চাইনিজ কোর্স, আচ্ছা, আচ্ছা। এভাবে অনেক ধরনের আচ্ছা, কোর্স আচ্ছা, আছে। চমৎকার। আর আমার নিজের পেজ থেকে বাসায়ও আমি বর্তমানে গুরু শিষ্য নামে একটা প্রজেক্ট, রেস প্রকল্প, ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট, আচ্ছা। ওখানে আমি 2 জন করে স্টুডেন্ট বা 6 মাস মেয়াদি বাসায় শেখাই। আচ্ছা আচ্ছা, আর চমৎকার। আমার একটা পেজ আছে মুক্তি সিয়াম্মি কিচেন, আমার পেজের মাধ্যমেও আমি স্টুডেন্টদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। বাহ, মুক্তিস ইয়াম্মি কিচেন। আপু এখান থেকে কি আপনি খাবার দেন? জি জি। আচ্ছা আচ্ছা, অর্ডার আসে তো আপনার? হ্যাঁ প্রচুর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই আসারই কথা, আপনি এরকম প্রতিষ্ঠিত একজন নারী, সো আপনার তো অর্ডার আসবেই। আপনার পেজ থেকে আপনি কি কি খাবার প্রোভাইড করেন? আমার পেজ থেকে আমি ক্যাটারিং এর খাবার প্রোভাইড করি, তারপরে বেকিং, কেক, তারপর পিৎজা, বিস্কিটও সেল হয়েছে আমার Wow. প্রচুর। পিঠা, বিস্কিট নিতে হবে। হ্যাঁ পিঠা অনেক সেল হয়েছে। রোজার মধ্যে আপনার ইফতারি, আচ্ছা। জিলাপি, হালিমা, আমি মিষ্টি করি খুব সুন্দর। আচ্ছা, আচ্ছা। মিষ্টিও অনেক রকম মিষ্টি করতে পারি, মানে সব ধরনের খাবারই কাস্টমারের চাহিদা অনুযায়ী
সেল করি আপু। চমৎকার। আমার তো চোখের সামনে দিয়ে সব মজাদার রসালো রসালো খাবারগুলো চলে গেল, একটা যদি একটু পুশ করে ধরে নিতে পারতাম তাহলেই হয়ে যেত। যাই হোক, আপনারা যারা এই মজাদার খাবারগুলো অর্ডার করতে চান, আপনারা কিন্তু মুক্তিস ইয়াম্মি কিচেন এই পেজে নক দিতে পারেন। সেখান থেকে আপনাদের মজাদার মজাদার প্রিয় প্রিয় খাবারগুলো অর্ডার করে নেবেন। এবং মুক্তি আপু যেহেতু স্বীকৃতপ্রাপ্ত একজন শেফ, একজন রন্ধনশিল্পী, একজন ট্রেনার, তাহলে তার খাবার যে মজাদার হবে এটা তো হলফ করেই বলা যায়। আপু একটু বলবেন যে আপনি যেই খাবারগুলো দিচ্ছেন, হ্যাঁ, এটা ডেলিভারি কি আপনি নিজে করেন নাকি ডেলিভারি ম্যান আছে আপনার বা অন্যরা নিয়ে যায় এরকম? আপু ডেলিভারি আমি নিজেও করি, আমার হাজবেন্ড হেল্প করে, আর আচ্ছা। প্রয়োজন সাপেক্ষে আমি ডেলিভারি ম্যান রাখি। আচ্ছা আচ্ছা, ডেলিভারি নিয়ে আপনাদের কোনো তিক্ত অভিজ্ঞতা বা ভালো অভিজ্ঞতা কি আছে? ভালো ডেলিভারি নিয়ে খারাপ অভিজ্ঞতা নাই, একবারই হয়েছিল। একবার মানে আমার খাবার রেডি করে রেখেছিলাম 12টার মধ্যে, একটা ডেলিভারি টাইম ছিল, ডেলিভারি ম্যান আসতে একটু দেরি করাই। আচ্ছা। আমার মানে খুবই ক্লোজ কাস্টমার, আমার হাতের খাবার ছাড়া খায় না, ওই খাবারটা পৌঁছাতে দেরি হয়ে যাওয়াতে আপু খাবার লাঞ্চ করে ফেলেছিল। ওহো। এটা আমার জন্য খারাপ লাগছে, তবে আপু বলছে ইটস ওকে, কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগছে, ওরা রাতে খেয়েছে। আচ্ছা আচ্ছা, এই জন্য নিজে করতে পারলে টাইম মতো দেওয়া যায়। আসলে রাস্তার বা ঢাকা শহরে যানজটের কারণে ওটার জন্য আসলে হয়। আপু এবার একটু বলবেন যে আপনার সিগনেচার আইটেম কোনটা? আমার সিগনেচার আইটেম যেমন মোরগ পোলাও আছে, আবার আচ্ছা। পোলাও, রোস্ট, কাবাব, ডিম, একটা প্যাকেজ খুব সুন্দর। আচ্ছা, আচ্ছা। কাচ্চি বিরিয়ানি ছিল, Okay. তারপরে তেহারি আছে, বিফ তেহারি আছে। মানে আপনি কাচ্চিও দেন? জি, আচ্ছা, কাচ্চি আচ্ছা। বিরিয়ানি তেহারি। আর আমার সব থেকে বেশি ভালো গেছে ফ্লাওয়ার পিজা। আমি একটা পিজা করি, ফ্লাওয়ার পিজা। পিজা তো আমরা নরমালি পিস করে খাই, আর এই পিজাটা গোলাপ ফুলের পাপড়ির মতো, একটা করে পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে খেতে হয়। বাচ্চারা Wow. মজা করে, অনেকে মানে কোনো অকেশনে গিফট করে, যে সবাই একটু ব্যতিক্রম পছন্দ করে। রাইট, এটা আমার অনেক ভালো। চমৎকার। আপনারা যারা এরকম ফ্লাওয়ার পিৎজা খেতে চান বা এরকম মজাদার মজাদার খাবার খেতে চান, আপনারা অবশ্যই জলি মুক্তিস ইয়াম্মি কিচেন, মুক্তিস ইয়াম্মি কিচেন, বারবার আমি বলছি, এটাকে ইংলিশে তো জি জি, মুক্তিস ইয়াম্মি কিচেন এই পেজে নক দিবেন যারা ফ্লাওয়ার পিৎজা খেতে চান। আমার তো খুবই লোভ লাগছে, আমি নিশ্চয়ই অর্ডার করব। আপু আপু এবার একটু বলবেন যে আপনার খাবারগুলো, হ্যাঁ, কাস্টমাইজ করার কোনো সুবিধা আছে? মানে ধরেন আমি হয়তো বললাম যে আপু আমার খাবার একটু ঝাল কম দিবেন জি। বা একটু মশলা বেশি দিবেন বা কম দিবেন, এরকম আছে না? জি আপু, আমার একজন কাস্টমার ছিল, একটা বছর ওনার ওয়াইফ প্রেগনেন্ট ছিল, আচ্ছা। ওনার চাহিদা অনুযায়ী আমি খাবার দিয়েছি। যেমন সালাতে গাজর দেয়া যাবে না, ঝাল কম, লবণ কম, মিষ্টি বেশি, আচ্ছা, আচ্ছা। এইরকম। ডায়াবেটিস রোগী, সুগার ছাড়া আপনার পিঠা, সুগার ছাড়া কেক, আচ্ছা আচ্ছা, কাস্টমারের চাহিদা অনুযায়ী আমি খাবার প্রোভাইড করার চেষ্টা করি। চমৎকার। তো কাস্টমাইজ করে দেয়া যে সকল পেজগুলো খাবার প্রোভাইড করে তাদের তো আমার মানে আমার কেন, আমার মনে হয় সবারই খুব বেশি পছন্দ। কারণ অনেকে অনেক রকম করে, কেউ ঝাল বেশি খায়, কেউ কম খায়, কেউ মশলা কম খায়, মশলা বেশি খায়, কেউ মিষ্টি বেশি খায়, কেউ একদমই খায় না। সো সব কিছুর সমাধান কিন্তু আপনি মুক্তিস ইয়াম্মি কিচেনে পাচ্ছেন। সেখানে আপনার পছন্দ মতো, আপনার রুচি মতো, আপনার স্বাদ মতো খাবার কিন্তু আপনারা পেয়ে যেতে পারছেন। তো বাইরের হোটেলগুলো আর কেন হোটেলে খেয়ে পেটে গ্যাস জমিয়ে আলসার করবেন? আপনারা কিন্তু ঘরে যদি করেন, মুক্তিস ইয়াম্মি কিচেন হতে পারে আপনাদের জন্য একটা আদর্শ অবস্থান। আপু আমার সব থেকে ভালো লাগে যে আমার মেয়ে জি। বাইরের কোনো রেস্টুরেন্টে, যত ভালো রেস্টুরেন্টই হোক, খেতে চায় না। বাহ, এটা চমৎকার, আমার জন্য অনেক বড় পাওয়া। প্লাস পয়েন্ট। হ্যাঁ, অবশ্যই। তার মানে আপু কতটুকু হাইজিন মেনটেন করেন, কতখানি খাবারে একদম সতেজতা রাখেন এবং খাবারের মান বজায় রাখতে যা যা করণীয় তাই করেন। এই কারণে কিন্তু তার মেয়ে বাইরের খাবার পছন্দ করে না, মায়ের খাবার। এবং এই আপুই কিন্তু আপনাদের খাবার প্রোভাইড করবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কতখানি হাইজিন মেনটেন করে, কত কিছু মেনটেন করে আপনারা খাবারটা পাচ্ছেন। খুবই ভালো লাগলো আপু আপনার এই কথাগুলো। আমি জীবনানন্দ দাশের একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করি। জি। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়। বাহ, চমৎকার চমৎকার। তার মানে আপু হচ্ছে এত ব্যস্ততা, এত কাজের পরেও তিনি কিন্তু গান ছেড়ে কাজ করেন, কবিতা ছেড়ে কাজ করেন। ব্যাপারগুলো অনেক বেশি দারুণ। কারণ হচ্ছে আমরা নারীরা আসলে অনেক সময় পাই না, আমাদের অনেক কাজ করতে হয়, তার ভিড়েও নিজের মনের মনোরঞ্জনের জন্য এতটুকু আমরা করতেই পারি।
আপু এবার হচ্ছে একটু বলবেন যে আমাদের নারী পুরুষ নির্বিশেষে সবারই কিছু না কিছু প্রতিবন্ধকতা বা বাধা থাকে। আপনার জীবনে সেই প্রতিবন্ধকতা কি ছিল এবং সেটাকে কিভাবে ওভারকাম করেছেন? নারী পুরুষ আমার সংসার জীবন শুরু হওয়ার পরে ফ্যামিলির চাপে আমি অনেক কিছুই ইচ্ছা করতে পারি নাই। আচ্ছা আচ্ছা। এই যে আজকে আমি উদ্যোক্তা হয়েছি, আমার এখন মনে হয় আরো 20 বছর আগে যদি আমি এই পথটা পেতাম তাহলে মনে হয় আমি আরো অনেক দূরে এগোতে পারতাম। চমৎকার। এই কারণে এইটাই আমার প্রতিবন্ধকতা ছিল। আচ্ছা, এখন আচ্ছা। আমি এটা ওভারকাম করতে পেরেছি। এই জন্য আমার কাছে কেউ যখন কোনো প্রতিষ্ঠান সম্বন্ধে কোনো কিছু সম্বন্ধে জানতে চাই যে কি করলে কি হবে, জি। কিভাবে, আমি তাদেরকে পথ দেখাই। চমৎকার চমৎকার। আর তার মধ্যে শুধুমাত্র আপু কিন্তু দেখেন একটা চমৎকার জিনিস যে তিনি কিন্তু নিজে একা একাই স্বাবলম্বী হয়ে অন্যদের ভুলে যাননি। তার কাছে যখন কেউ সাহায্য সহযোগিতার জন্য আসেন বা পরামর্শের জন্য আসেন তিনি কিন্তু তাদের কাউকে ফিরিয়ে দেন না। আপু আমি সাথে করে নিয়েও যাই। আমি যেখান থেকে আমার মিরপুর 2-এ ইউসেফ থেকে আমার প্রথম যাত্রা শুরু, জি। কিন্তু তাই ইউসেফের বাসা, ইউসেফ প্রতিষ্ঠানের পাশেই আমার বাসা ছিল, কিন্তু আমার খুবই কষ্ট লাগে আমি আগে কেন চিনতাম না। আহা। অনলাইনে আচ্ছা, একটা কোর্সের মাধ্যমে একটা ম্যাডাম শরীফা ইয়াসমিন শিমু সবাই চিনে, ওই ম্যাডাম বলছিল একদিন ইউসেফে ঘুরতে আসেন। আচ্ছা। ওখানে যাওয়ার পর থেকেই আমার পথ চলাটা শুরু। আমি নিজে সাথে করে নিয়ে গিয়েও অনেককে ভর্তি করিয়ে দিয়েছি, কি করলে কি হবে পথটা দেখাই দিয়েছি। আচ্ছা আচ্ছা। চমৎকার চমৎকার। আমি বিশ্বাস করি আপু কারোর রিজিক কেউ নিতে পারে না, রাইট। কারো রিজিক কেউ নিতে পারে না। সো পথ দেখানোতে কোনো বাধা নেই, কিন্তু তারপরেও আমরা কেন জানি এই কাজটা করি। সো আমার মনে হয় এইখান থেকে ফেরত আসা সম্ভব এবং আপনাদের সদিচ্ছা বা মনের ভালো ইচ্ছাটাই যথেষ্ট এর জন্য। আপু এবার একটু বলবো যে আপনার আপনি যে কাজ করছেন আপনি আপনার কতজনকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে পেরেছেন? এখন পর্যন্ত সবাই শিখছে। আচ্ছা আচ্ছা। শিখে নিজেদের হোমমেড ফুড নিয়ে কাজ করছে। আমি Okay. যেমন 22 জনকে আপনার ট্রেনিং দিয়েছি। ওরা পাশাপাশি আমার কাছে কাজ শেখার পরেই ওরা একটা ডিজিটাল মার্কেটিং এ ট্রেনিং করার পরে তারপর ওরা পেজে মানে পেজ খুলে, আমার মতোই পেজ খুলে। আচ্ছা। তারপরে ওরা পরের দিনই খাবার বানায়, ওরা ফেসবুকের মাধ্যমে পোস্ট করে, ওরা উদ্যোগ নেয় রোজার মধ্যে ইফতারি সেল করবে। আচ্ছা আচ্ছা। তারপরে ওরা পাশে ফুড কার্ট নিয়ে বসার চেষ্টা করে। বাহ। এরকম কয়েকজনকে সুযোগ করে দিয়েছি, ইনশাল্লাহ আরো দিব। চমৎকার। আপু একজন নারী হয়ে উনি অনেকজনকে যেহেতু প্রশিক্ষণ দিচ্ছেন তার আন্ডারে এবং তাদের প্রশিক্ষিত করে তারা কিন্তু সবাই কিন্তু স্বাবলম্বী হচ্ছেন। সো এই ব্যাপারগুলো মানে আমরা উদ্যোক্তার জীবনেই সম্ভব। আমরা চাকরি করব না, চাকরি দিব। তো এটা একমাত্র সম্ভব আমাদের উদ্যোক্তার জীবনেই। আপু এবার হচ্ছে একটু ঝটপট উত্তর দেবেন, আমরা অনুষ্ঠান একদম শেষের দিকে। যেহেতু আপনি শেফ, তো আমাদের অনেক সময় দেখা গেছে যে আমরা খাবার যখন রান্না করি তখন আমাদের হচ্ছে হাতে নখের দাগ লেগে যায়, হলুদের হোক বা মশলার দাগ লেগে যায়। সেটা থেকে কিভাবে দ্রুত মানে এটা পরিষ্কার করা যায়? লেবুর রস হাতের সাথে ডলা দিয়ে বা আচ্ছা, একটু আচ্ছা। লেবুর রসের সাথে একটু লবণ মেখে এটা ঘষা দিলে পরেই আপনার ওইটা পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা চমৎকার। আপু এরপরে দেখা যায় যে আমরা অনেক সময় জর্দা রান্না করি, তো আমাদের চালটা না যখন আমরা চিনি দিই বা ইয়ে দিই গলে যায়, এটা কেন? জর্দা রান্নার সব থেকে বড় সিস্টেম হচ্ছে চিনির মাপটা রাখতে হবে। আচ্ছা। জর্দা রান্নার প্লাস পয়েন্ট যতটুকু চাল ততটুকু চিনি। আচ্ছা। আর হচ্ছে আপনার ওই জর্দাতে আমরা হচ্ছে একটু লেবুর রস বা অরেঞ্জ জুস ইউজ করলে চালটা আর ভেঙে যাবে ভেঙে যায় না। আর সিদ্ধটার ব্যাপারটা, সিদ্ধটা সিদ্ধটা 80% সিদ্ধ করতে হবে, ফুল আচ্ছা, সিদ্ধ করা যাবে ফুল না। সিদ্ধ করা যাবে না। আর এই ক্ষেত্রে জর্দার জন্য কি আপনি বাসমতি চালটা ভালো নাকি আমাদের পোলাও চাল যেটা? পোলাও চালের জর্দাটা খেতে ভালো লাগে, বাসমতি চালের জর্দাটা দেখতে ভালো লাগে। আচ্ছা আচ্ছা। পোলাও চালের একটা নিজস্ব ফ্লেভার আছে, কিন্তু বাসমতি চালের কিন্তু কোনো ফ্লেভার নেই। আচ্ছা আচ্ছা। তার মানে আপনারা কিন্তু বুঝে নিলেন, ঝটপট কিন্তু আপনারা জেনে নিলেন যে হাতের দাগ গোছাতে কি করবেন এবং হচ্ছে জর্দা। কারণ আমার জর্দা আমি যখন রান্না করি অনেক সময় গলে যায়, তো আমি ওটা নিয়ে খুব চিন্তিত ছিলাম যে কেমন করে কি করা যায়। আজকে সুযোগ বুঝে ঝোপ বুঝে কোপ মেরে দিলাম। শিরা করে নিবেন, একটু আচ্ছা। পানি, অসামান্য একটু পানি দিয়ে চিনিটা গলিয়ে চালটা ওর মধ্যে দিয়ে দিবেন। ও আচ্ছা আচ্ছা। লেমন জুস বা অরেঞ্জ জুস দিলে বেশি ভালো হয়। কয়েক স্লাইস লেমন দিয়ে চাক করে কেটে দিয়ে দিবেন। বাহ। আচ্ছা আচ্ছা, এটা আমি জানতাম না। আমি পোলা মানে চালের মধ্যে চিনি পরে দিতাম, এরপরে ওটা ঝোল হয়ে চিনির যেত। মাপটা ঠিক না থাকলে, চিনি বেশি হয়ে গেলে জর্দা চালটা একদম শক্ত হয়ে যায়, আর আপনি যতই পানি দেন নরম হবে না।
আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে চাল যতখানি চিনি চিনিও ততখানি, ততখানি। এবং চিনিটাকে হচ্ছে আমরা মেল্ট করে নিব। Melt করে নিব। আচ্ছা, ওটাকে অল্প পানি দিয়ে করব। সামান্য পানি, ঘি আর আপনার বাদাম, পেস্তা, কাঁচা কিশমিশ যেগুলো আগে ঘির উপর ভেজে তুলে চিনিটা দিয়ে খুব সামান্য ক্যারামেল করি না, সামান্য একটু পানি দিয়ে জর্দার চালটা দিয়ে দিবেন। চমৎকার, আমার জন্য অনেক বেশি উপকার হলো, এবং আমার মনে হয় আমার দর্শকদেরও অনেক বেশি উপকার হয়েছে যে জর্দা প্রায় বাসাতেই রান্না করা হয়, তো আমার মনে হয় যে অনেকেই উপকৃত হয়েছেন। বাঙালির পছন্দের একটি খাবার, রাইট রাইট, traditional ট্র্যাডিশনাল, রাইট। আপু, একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে বর্তমানে আপনার মুক্তি খন্দকার যে অবস্থানে আছেন, আগামী 5 বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চান? আপু, আমার ইচ্ছা আমি একটা ইনস্টিটিউট দিব। আচ্ছা এখন আল্লাহ যদি ভাগ্যে লিখে রাখে, আমি একটা ইনস্টিটিউট দিয়ে নিজেকে একজন প্রফেশনাল শেফ হিসাবে দেখতে চাই। এটাই আমার প্রফেশনাল প্রশিক্ষক হিসেবেও প্রশিক্ষক দেখতে চান? হিসাবে দেখতে আচ্ছা চাই, এবং আচ্ছা। আমার একটা রেস্টুরেন্ট দেওয়ারও ইচ্ছা আছে। আল্লাহ চমৎকার ভরসা। চমৎকার চমৎকার। আপুর আশা খুব একটা অনেক বেশি উচ্চ আশা নেই, দেখেন খুব ছোট করে চেয়েছেন তার নিজস্ব একটা ইনস্টিটিউট থাকবে, যেখানে তিনি শেফ হিসেবে অনেককেই অনেক 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 স্টুডেন্টদের হচ্ছে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বাবলম্বী হতে সাহায্য করবেন। এবং আপুর খুব ইচ্ছা একটা নিজস্ব রেস্টুরেন্ট থাকবে, যেখানে তার রেসিপির সমস্ত খাবারগুলো পাওয়া যাবে। তো আমার মনে হয় এই ইচ্ছাটার জন্য আমরা সবাই আপুর জন্য দোয়া এবং শুভকামনা রাখতেই পারি। আপু, অসংখ্য ধন্যবাদ, আপনার এই মূল্যবান সময় আমাদের দিয়েছেন, কৃতজ্ঞতা। আপু, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, কালের সমাজকেও অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। Thank ভালো you. থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্পে আজকের পর্ব ছিল মুক্তি খন্দকার আপুর। সো আপনাদের এই পর্বটি কার কেমন লেগেছে, আপনাদের মূল্যবান মতামত দিতে একদমই ভুল করবেন না। আর আপনারা যারা এই অনুষ্ঠানে আসতে চান, আমাদের অবশ্যই লিখে জানাবেন, আমাদের ইনবক্স করে দিবেন। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা।